আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। মার্কা দিতে কোনো বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়। মন্তব্য ফখরুলের। ভোট না হওয়া পর্যন্ত সম্ভব নয় গণতন্ত্রের উত্তরণ। আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচলাবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। জুলাই সনদে সইয়ের আগে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। 5 দফা দাবিতে ইসলামী আন্দোলনে খেলাফত মজলিসের সমাবেশ। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মতপার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই, মত বিশ্লেষকদের। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। ইসরায়েলের কবল থেকে মুক্ত শহীদুল আলম তুরস্কে পৌঁছেছেন। কাল ফিরবেন দেশে। সার্বিক ভূমিকার জন্য প্রেসিডেন্ট এরদোগানের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। দেশটিতে গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সুহার। সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে, অন্যথায় নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি। ধানের শীষ অপ্রতিরোধ্য বলে টানাটানি করা হচ্ছে বলে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের 35তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিয়ার পদ্ধতি চায়, তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাবুড়ি শেষ হয়ে যাবে, এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক না কেন, নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। মির্জা ফখরুল বলেন, ধানের শীষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই ষড়যন্ত্র চলছে। অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। যেদিকে যাবেন, গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান উঠতে থেকে, ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়।
এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। সকলের মুখে উচ্চারিত হতে হবে, আরে মার্কা কিডটা, এটাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই চায় এনসিপি। আর যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। লামিয়া তিথির রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে এনসিপি, তবে ইসির গেজেটে থাকা 50 প্রতীকের তালিকায় নেই শাপলা। নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও শাপলা প্রতীকই চায় এনসিপি। ইসির চিঠির জবাবে শাপলার 7টি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি। তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে 150টা যে মার্কা তারা নতুন অন্তর্ভুক্ত করবে সেখানে শাপলা থাকবে। এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটার জন্য বলেছি যে এই মার্কাটা আমাদের জন্য সংরক্ষণ করা হোক। এরপরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক, তখন আমাদের সারা দেশের যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল শাপলা এটা নিয়ে জুলাই পদযাত্রায়, মানে এটা ন্যাচারালি ঘটেছে। এই মার্কার সাথে আমাদের একটা অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে, ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই। জাতীয় প্রতীকের শাপলা যেমন আছে, ধানের শীষ আছে, সেখানে পাটপাতা রয়েছে, তারকা রয়েছে, এমনকি যে গোলবৃত্ত সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ। যেহেতু জাতীয় প্রতীকের অংশের মধ্য থেকে তারকা একটা দলের প্রতীক, আবার ধানের শীষ আর একটা দলের প্রতীক আছে, সেক্ষেত্রে শাপলা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের আসলে কোনো বাধা থাকার কথা নয়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে, যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি। তবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলি বলেছেন, তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির। প্রতীক শাপলা পেতে কোনো আইনগত কোনো বাধা নেই। যদি এনসিপিকে শাপলা দিতেই হয় তাহলে বিধিমালার একটা ছোট্ট সংশোধনী করতে হবে যে বিধিমালা তোরসেল এত নম্বরে এই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হলো, ছোট্ট একটা। আর বিধিমালা এটা খুব একটা কঠিনও কাজ নয়, এটা মূলত তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন, শাপলা না দিলে নির্বাচনে অংশ নেবেন কিনা বিবেচনা করবেন তারা। কমিশনের আইনগত দিকে কোনো বাধা নাই আমাদেরকে শাপলা প্রতীক বরাদ্দ করতে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে কমিশনের সদিচ্ছার অভাব শাপলা প্রতীক বরাদ্দ করতে, এবং এর সঙ্গে কোনোভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটাও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচল অবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। এই প্রতীক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে, এটা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক, কিন্তু আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয় আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এ নিয়েও প্রশ্ন আছে এনসিপির শীর্ষ নেতাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে ভোট কেন্দ্র শক্তভাবে পাহারা দিতে হবে, যারা জিতবে তাদেরই জামায়াত অভিনন্দন জানাবে। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দল। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। নৈতিক শিক্ষা থাকলে দেশে আর লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া।
15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আর খেলাফত মজলিস চায় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন। অন্যদিকে সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদা সমাবেশে এসব কথা বলেন ইসলামী দলগুলোর নেতারা। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বেশ কয়েকটি ইসলামী ও সমমনা দল। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাতে ইসলামী আর উত্তর গেটে খেলাফত মজলিস। একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর ইস্যুতে গণভোটের দাবি তার। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করুন। পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনের আগে গণভোটের দাবি তোলেন। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে মুদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী রাষ্ট্র একটা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। সংস্কার ও বিচারের পর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোট দেওয়ার আহ্বান জানায়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল। বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 24 বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার, জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। আর যখন তারা সবাই একমত হয়ে যাবে তখন তো স্বৈরাচার ব্যবস্থা তারা দাঁড়াবে। 7 দিনের জোটের মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো এই যে সে যে রাজনৈতিকভাবে বেঁচে আছে, টিকে আছে, এটা পাবলিককে জানাচ্ছে। তবে অবাধ ভোটের জন্য প্রশাসনের শক্ত অবস্থান জরুরি। দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি। গেল 14 মাসে সরকার দৃশ্যমান তেমন কিছু দেখাতে পারেনি বলে অভিযোগ বিশ্লেষকদের। এখন জনপ্রশাসন সচিব নিয়েও যেটা হচ্ছে, এটা কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কারণ তারা যদি এটা করতেন যে না, আপনারা তো কয়েক মাস পরে ক্ষমতায় আসবেন, তখন আপনারা আপনাদের মতো সাজাবেন, এখন আমরা আমাদের মতো দেব, এই দোদুল্যমানতাটা কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য এটা কিছুটা তাদেরকে দুর্বল করতেছে। নির্বাচন কমিশনও
প্রত্যাশিত অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারেনি বলে মত এই সাবেক কর্মকর্তার। নির্বাচন কমিশন তো এই কথা বলবে না যে আমরা একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তারা বলবে যে আমরা কোনো ছাড় দেব না। এছাড়া ধরেন এখনো ডিসি নিয়োগটা হয় নাই, মাঠে তো এখন যাদেরকে বদলাবেন তাদেরকে এখনই পাঠানোর সময়। এমনিতেই নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার ঝুঁকি থাকে, তার উপর 5 আগস্ট পরবর্তী সময়ে সে আশঙ্কা আরও বেড়েছে। তাই আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে নির্বাচনী সরকারকে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অধিকাংশ ক্ষেত্রে সমঝোতা হয়েছে। তা নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব, এমনটাই আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে ধৈর্যের পরিচয় দিয়েছে। জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। একটি অবাধ উৎসব মুখর ভোট আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই মধ্যে প্রশাসন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ শুরু করেছে। ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন। এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে। হ্যাঁ, আমরাও, আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয়, সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। তেল আবিব থেকে তুরস্কে পৌঁছেছেন তিনি। আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসিয়াস জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। অবশেষে সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন শহীদুল আলম। তুর্কি সূত্রের তথ্য অনুযায়ী আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইটে করে তুরস্কে পৌঁছান বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। টিকে 6921 ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর 2টার দিকে ইস্তাম্বুলে পৌঁছায়। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আমানুর রহমান জানান, আগামীকাল সকাল 4:55 শহীদুল আলম ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। তার মুক্তি ও প্রত্যাবাসনে ভূমিকায় রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই নারী রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাওয়ায় এই স্বীকৃতি প্রদান করা হয় মাচাদোকে। বলা হয়েছে, ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য গেল 2 দশক ধরে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি। নোবেল কমিটির ব্যাখ্যা, বহু বছর আগেই বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন মাচাদো। এবছর শান্তিতে মনোনয়ন পেয়েছিল 338 ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছিলেন সেটি কখনোই প্রকাশ করে না নোবেল কমিটি। বিশ্বব্যাপী 7টি যুদ্ধ ঠেকানোর কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। আর বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সহায়তার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেয়ায় শান্তিতে নোবেল পাবার সম্ভাবনাকে বিতর্কিত করেছে। আর আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে নোবেল কমিটি। Stop Russia and Ukraine, sir. You should be able to get the Nobel. প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়া সহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি। সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যে শান্তি সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কেন বহুল প্রতীক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা
ক্ষমতায় আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি। পাশাপাশি চলতি বছর কাকে নোবেল দেওয়া হবে তা নির্ধারিত হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে। 2024 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনও দায়িত্ব গ্রহণ করেননি তিনি। তাই বিশ্বে শান্তি ফেরাতে তার দাবি করা পদক্ষেপের ভিত্তিতে এবছর অন্তত নোবেল পাওয়ার কথাই ছিল না মার্কিন প্রেসিডেন্টের। তবে ভবিষ্যতেও সে সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টার মতো পদক্ষেপের কারণেই বিতর্কিত হয়েছে নোবেল প্রাপ্তির সম্ভাবনা। মুখে মুখে মানুষ হত্যাকে ঘৃণা করলেও গাজায় গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন তিনি। আরেক যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচায় স্বাগত জানিয়েছেন। ফলাফল দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এসব কারণেই তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা কম। তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে এনেছেন, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছেন। এমন বিতর্কিত কাউকে পুরস্কৃত করে সম্মান খোয়াতে চাইবে না নোবেল কমিটি। এদিকে নোবেল না পাওয়ায় এক্স পোস্টে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি। নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির পরিবর্তে রাজনীতিকেই প্রাধান্য বেশি দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প অন্তর থেকে মানবাধিকার কাজ করেন। তিনি ভবিষ্যতেও শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ আর মানুষের জীবন বাঁচাতে উদ্যোগ নেবেন। এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামা সহ মোট 4 জন মার্কিন প্রেসিডেন্ট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দেশে অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় আশুলিয়ায় বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সম্প্রতি দুর্গাপূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়ে পূজার আয়োজন করেছিল তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। এ সময় কঠিন চিবরদান অনুষ্ঠানে সবার মাঝে অত্যাচার অনাচার বন্ধ করার বোধ জাগ্রত হওয়ার আশা ব্যক্ত করেন তিনি। সবাইকে বিশ্ব মানবতার জন্য কাজ করার আহ্বান তার। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে এই সরকার, তা যেন কেউ নস্যাৎ করতে না পারে সে ব্যাপারে সাবধান থাকতে হবে। কিছু লোক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের দেশে কিন্তু কিছু ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল রয়ে গেছে। আমি আবার বলছি, যারা ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল তারা অনেক সময় জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করে এই যে আমাদের একটা সম্প্রীতি, এটাকে কিন্তু যেন ভালোভাবে না আগায় এটা চেষ্টা করে। শেষ মুহূর্তে স্থগিত হলো শরৎ উৎসব। নানা মহলের আপত্তি ও গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানের ইতি টানল সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। এতে ক্ষুব্ধ আয়োজক ও অংশগ্রহণকারীরা প্রথমে চারুকলার বকুলতরা, পরে ভেন্যু স্থানান্তরিত হয়ে গ্যান্ডারিয়া অনুষ্ঠান থাকলেও বাতিল হয় অনুমোদন। উদ্যোক্তাদের দাবি, এসব উৎসবকে কুক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে ভুঁইফোড় কিছু সংগঠন। শনিবার বৈঠক করে শরৎ উৎসব উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা বুঝতে পারছি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী, একটি চক্র এই জিনিসগুলোকে হাইজ্যাক করে হয় ইচ্ছায় করছে, তারা অর্বাচীন। কারণ তারা উল্টো, তারা গভর্নমেন্টের লোক মনে করছে যে গভর্নমেন্টকে সহায়তা করছে। তারা গভর্নমেন্টকে বেকায়দায় ফেলছে, গভর্নমেন্টকে বিব্রত করছে, সারা বিশ্বে বাঙালি সংস্কৃতির একটি কুৎসিত দিক দেখাচ্ছে। সুতরাং আমি মনে করি না যারা এটা করছে তারা কেউই কোনো দলের লোক। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর রংপুর মহানগরীর টাউন হলের সামনে থেকে গণমিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেস ক্লাব হয়ে শাপলা চত্বরে গিয়ে গণমিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, দৃশ্যমান করতে হবে বিচার সংস্কারও। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশ মহাসংকটে পড়বে বলেও মন্তব্য করেন তারা। একই দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াত ইসলামী। দুপুরে জুমার নামাজের পর শহরের মিশন পাড়ায় সমাবেশ শেষে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা। এ সময় জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিতের তাগিদও উঠে আসে গণমিছিল থেকে।
গণমিছিল হয়েছে কুমিল্লাতেও। বিকেলে নগরীর টাউন হল মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবারও টাউন মাঠে এসে শেষ হয়। এ সময় জুলাই সনদ আর পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি জানান নেতাকর্মীরা। বলেন, নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন চাইলে পিআর পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদ আর পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বরিশালেও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। বিকেল 5টার দিকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। আসরের নামাজের পর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং লেখক, সাহিত্যিক এবং প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। শুক্রবার বিকেল 5টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন হবে এই শিক্ষকের। সৈয়দ মঞ্জুরুল ইসলাম সবার প্রিয় এসএমআই স্যার। গত 3 অক্টোবর কর্মক্ষেত্রে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর ম্যাসিভ হার্ট অ্যাটাক ধরা পড়লে অস্ত্রোপচার করে রিং পরানো হয়। এরপর থেকেই সৈয়দ মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। শুক্রবার বিকেল 5টায় চিকিৎসকরা লাইফ সাপোর্ট সরিয়ে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন। সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিচরণ ছিল বাংলা সাহিত্য ও মুক্তচিন্তার জগতে। লেখক, গল্পকার, প্রাবন্ধিক হিসেবেও ব্যাপক পরিচিত তিনি। তার বেঁচে থাকবেন তার অজস্র ছাত্রছাত্রীর মাঝে, বেঁচে থাকবেন তার লেখালেখির মাঝে। আমরা তাকে ধারণ করব একজন সৎ, শুদ্ধ মানুষ হিসেবে। তিনি সকলের উদাহরণ হয়ে থাকবেন। মঞ্জুরুল ইসলাম শারীরিকভাবে চলে গেছেন, কিন্তু আসলে এ ধরনের মানুষের মৃত্যু নেই। ল্যাব 8 থেকে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। শনিবার সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। সবশেষ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় উপজাতীয় শাসন ব্যবস্থা বাতিল করে সংবিধানসম্মত একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এ সময় বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার প্রায় 90% দখলে রেখেও কিছু উপজাতীয় গোষ্ঠী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থেকে বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। দাবি করেন, পার্বত্য অঞ্চলে বর্তমানে 6টি সশস্ত্র উগ্র সংগঠন সক্রিয় রয়েছে, যারা গুম, খুন, ভূমি দখল ও বাঙালি বিরোধী তৎপরতায় জড়িত। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নেতারা বলেন, প্রয়োজনে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে পার্বত্য চট্টগ্রাম রক্ষার জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীকে, আমাদের সরকারকে অধিকতর তৎপর হতে হবে। এই পার্বত্য চট্টগ্রামের সমাধান করার জন্য আন্দোলন নেন এবং আলোচনার মধ্য দিয়ে এবং কঠোর হস্তে দমন করতে না পারেন। ব্রাহ্মণবাড়িয়ার রাষ্ট্রগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর বাজার এলাকা। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও।
স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ি গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। 4 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। গতকালকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ছিল, সেটাকে কেন্দ্র করে আজকে একটু মারামারিটা বড় হয়েছে। পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে আমাদের। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলা হয়নি, এখনও জানা যায়নি হত্যার মোটিভ। জোড়া খুনের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। পাড়া প্রতিবেশীদের ভিড় একটি বাড়ি ঘিরে। এখানেই মিলেছে মা মেয়ের মরদেহ। লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে হত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা। এলাকা জুড়ে শোকের মাতম। ক্রোকারিজ ব্যবসায়ী মিজান ও সন্তান তানহা আক্তার মিম আর স্ত্রী জুলেখা বেগমকে নিয়ে থাকতেন চণ্ডীপুর এলাকায় নিজ বাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বাজারে যান মিজান। ফিরে এসে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্ত্রী সন্তানের নিথর দেহ। আমি দৌড়াই আমার বন্ধুর সাথে গিয়ে দেখলাম আমার সাদা ফ্লোর পড়ে রয়েছে, আর ওই আমার শ্বশুর মেয়ে দোতলায়, উনি অজ্ঞান হয়েছে, অনেক লোকজন আছে। পরে আমি ওটা দেখি, আমি নিজেও আর সবগুলো গেট খোলা। ওদের আমি আমার আম্মারে নিয়েছি, বোনের কাউরে খুঁজে পাই না পাওয়ার পর আমি 22 নম্বরে কল দিলাম, দেখলাম ও আমার বোনের রুমে মোবাইল। ওদের খুঁজতে পরে উপরে যাই, উপরে যাওয়ার পর দেখি ওনার রুমে আমার রক্তাক্ত পড়ে আছে। মিজানের চিৎকার শুনে ছুটে যায় প্রতিবেশীরা। ঘর থেকে গায়েব প্রায় 30 ভরি স্বর্ণালংকার। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা মা মেয়েকে হত্যা করে মূল্যবান মালামাল লুটে পালিয়ে যায়। জোড়া খুনের ঘটনায় পুলিশ তৎপরতা দেখালেও কাউকে আটক করা যায়নি। 24 ঘন্টায়ও হত্যার মোটিভ নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভিকটিমের বাবা এবং ভিকটিমের হাজবেন্ড উনি বাদী হয়ে এখন এজাহার দায়ের করছেন। আমরা মামলা নেব। আমরা গতকাল সুরতহাল করেছি এবং আমরা আমাদের ফরেন্সিক টিম, আমাদের এক্সপার্ট টিম, সিআইডি এবং পিবির এক্সপার্ট টিম তারা ফরেন্সিক আলামগুলো সংগ্রহ করে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজন আর এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি আজকের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।